বন্ডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকা পৃথিবীর এরকম কালো আইন পৃথিবীর কোনো দেশে নাই এবং এটা রাষ্ট্রবিরোধী আইন। আমাদের এই যে প্রাইস ফ্ল্যাকচুয়েশনের যে রিস্কটা, এর বিগেস্ট রিস্ক। রিসাইকেল যখনই ইউজ করবেন তখনই আপনার কাটিং স্পিডে স্যাক্রিফাইস করা লাগবে, এর কোনো বিকল্প নাই। আজকে স্পিনিং সিলের ফার্স্ট মিটিং, আলোচনার টপিক ফাইবার সোর্সিং অ্যান্ড ম্যানেজমেন্ট। স্পিনিংয়ে প্রফিট কমে যাচ্ছে কারণ আমরা ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, ভিয়েতনামের সাথে কম্পিটিশন আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের কস্টিং ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে 15% বেশি। যেমন আমরা ইনসেন্টিভের জন্য বসে থাকি যে গভর্নমেন্ট এই যে 4% থেকে কেন ইনসেন্টিভ কমায় দিচ্ছে। আসলে ইনসেন্টিভ আমাদের দরকার না, আমাদের দরকার প্রোটেকশন। আমি যদি 15% কস্টিং ডিফারেন্স ইন্ডিয়া এবং পাকিস্তানের চেয়ে আমার বেশি, আমি যদি 15% ট্যাক্স বসায় দিই তাহলে কিন্তু আমার সুতার প্রাইস 45 সেন্ট বেড়ে যায়। আমি এখন 25 থেকে 30 সেন্ট লসে সেল করতেছি সুতা। আমি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি গভর্নমেন্টের কাছে। বন্ডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকা পৃথিবীর এরকম কালো আইন পৃথিবীর কোনো দেশে নাই এবং এটা রাষ্ট্রবিরোধী আইন। রাষ্ট্রই তৈরি হয় ট্যাক্সের মাধ্যমে, ট্যাক্স না হলে আপনার রাষ্ট্র হবে না। এটার জন্য কোনো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ হচ্ছে না। আমাদের অলরেডি 16 মিলিয়ন স্পিন্ডেল আছে, তো এগুলো যদি আমরা ইউটিলাইজ করি, আমার ধারণা 10 মিলিয়ন বেল অ্যানুয়ালি বাংলাদেশে লাগবে। আমাদের টোটাল কাল্টিভেটেবল ল্যান্ডের পরিমাণ হলো 85 লাখ হেক্টর, তার মধ্যে মাত্র 2 লাখ হেক্টর দিলেই আমরা বাই 2041 গ্র্যাজুয়ালি আমরা 2 থেকে 2.5 মিলিয়ন বেল আমরা করতে পারি। রিটেনশন বাড়বে, আমাদের রিস্কও কমবে, আমাদের সোর্সিং টাইম কমবে, প্রচুর সাবসিডিয়ারি ইনকাম জেনারেশন হবে। রিসাইকেল ফাইবার কিন্তু ডেফিনেটলি বাংলাদেশে বড় স্কোপ আছে। বাংলাদেশে প্রি কনজিউমটার পটেনশিয়ালিটি বেশি, পোস্ট কনজিউম হয়তো ডিফিকাল্ট। কনজিউমটা আমি যেটা দেখি যে এই ফাইবারের উপরে আবার ভ্যাট আছে, লোকালি যে কটন আছে এটার উপরে ভ্যাট আছে, এটাও কিন্তু রেডিকুলাস। এগুলো আসলে এক্সাম করা উচিত। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের একটা বিশাল স্কোপ তৈরি হচ্ছে, যে ওয়ার্ল্ড মার্কেটের যে ডিমান্ড বা লোকাল ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশে যে পিএসএফ এর অ্যাপ্রক্সিমেট মার্কেট যদি পার ডে 600 টন বা 400 টন হিসাব করা হয়, বাংলাদেশে অলমোস্ট এখন প্রায় 300 টনের একটা ক্যাপাসিটি রিসাইকেল আর ভার্জিন মিলে অলরেডি হয়েছে। এটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা বিশাল, যে প্রায় 12,000 টনের একটা ক্যাপাসিটি বাংলাদেশে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে লোকাল মিলগুলো ফাইবার সোর্সিংয়ের ক্ষেত্রে অনেকটা ফ্লেক্সিবিলিটি পাবে। পিএসএফ এর ক্ষেত্রে যে লোকাল যে মিলগুলো হয়েছে, ওরা একটা বড় ইনভেস্টমেন্ট, 1200 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট, আর একটা ইনভেস্টমেন্ট হইলে কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেজেন্ট চাহিদা আছে এটা ফিল আপ হয়ে যাবে। রিসাইকেল মার্কেটটা বাংলাদেশে অনেক ডেভেলপ হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে। রিসাইকেলকে ভার্জিন বা পিএসএফ এর ক্ষেত্রে যে ভ্যালু এডিশন বাংলাদেশের ক্ষেত্রে এটা ওই যে গার্মেন্টস হবে, এটার মধ্যে দেখা যায় অলমোস্ট 80 to 90% ভ্যালু এডিশন হচ্ছে। এফবিসির একটা মিটিং আমি গেছিলাম, এখানে ফারুক সাহেব আসছিলেন। তা ফারুক সাহেব বক্তব্য দিচ্ছিলেন এরকম, এফবিসির প্রেসিডেন্টও ছিলেন, যে আমরা গত 14-15 বছরে টেক্সটাইল সেক্টর ওয়ার্ল্ডে খারাপ ইকোনমি সহ আমরা অনেক আগে আছি। 86% ফরেন কারেন্সি আসতেছে, 70% ভ্যালু এড, আরও অনেক কথা বলছে। তা যখন আমাকে বলার জন্য, তখন আমি ডাইরেক্ট বললাম, ফারুক আপনি যেটা বলছেন গত 14-15 বছর টেক্সটাইল সেক্টর আগে গেছে, এই তথ্যটা ঠিক না। উনি খুব রিয়েক্ট করলো, কেন বলতেছেন আপনি ঠিক না? আমি আবার বাংলাদেশ ব্যাংকের ডাটা নিয়ে গেছিলাম। এই যে বাংলাদেশ ব্যাংকের ডাটা, আপনারা এই মিটিং করতেছেন এক্সপোর্ট বাড়ানোর জন্য, আপনি 10 বিলিয়ন এক্সপোর্ট বাড়ালেন, আবার 15 বিলিয়ন টেক্সটাইল রিলেটেড ইম্পোর্ট করলেন ডিউটি ফ্রি, তাহলে এই এক্সপোর্ট বাড়ায় লাভ কি? দেশের আর ক্ষতি করতেছেন আপনারা। মিনিস্ট্রি অফ টেক্সটাইল বলেন এবং প্রাইভেট অর্গানাইজেশন যেগুলি আছে, সবগুলিতে কোনো একটা জায়গায় কোনো ডাটা অ্যানালিসিস কিংবা রিসার্চ সুইং নাই, যে কারণে এই জিনিসগুলি হাইলাইট হচ্ছে না এবং দেশের ভালো পলিসি মেক হচ্ছে না। এসি করলে তো প্রাইস ফিক্স করতেছে 3 থেকে 4 মাস আগে, বিজনেসই হলো 3 থেকে 4 মাস পরে, যার কারণে অনেক সময় এটা মার্কেটে যখন প্রাইস ফল করে আমার কিন্তু কম দামে বেচতে হয়। আমাদের এই যে প্রাইস ফ্ল্যাকচুয়েশনের যে রিস্কটা, এর বিগেস্ট রিস্ক। কারণ এই গ্যামলিং করার জন্য তো স্পিনাররা বসে নেই। বেস্ট সলিউশন হলো, আমার যদি বাংলাদেশে ইকোনমিক জোনে মার্চেন্ট ওয়্যার হাউস করে, ওলাম, কার্গিল, এনিবডি উইল ডু। কোন ইকোনমিক জোনে কেন বলতেছি? কারণ ইকোনমিক জোনে কিন্তু স্পেশাল রুল আছে যে ওদের ইকোনমিক জোনে এটা বন্ডেড ফ্যাসিলিটি পাবে, ওদের সেই বন্ড ফ্যাসিলিটি করার মতো কাস্টমস অথরিটি আছে। এখন আমাদের যদি অ্যানুয়ালি 10 মিলিয়ন বেল লাগে, ও তো 10 মিলিয়ন বেল আইনা রাখবে না, ও হয়তো মনে করেন 1 মিলিয়ন রাখবে। এখন একজনও তো রাখবে না, হয়তো 7-8টা 10 জন মিলা ওইটা রাখবে। গভর্নমেন্ট করে যেই ফ্যাসিলিটি দিতে হবে, যেহেতু তুলা আমরা ইম্পোর্ট করি ডিউটি ফ্রি এবং এর মধ্যে কোনো ভ্যাট নাই, তারা ওখানে রাখবে ফ্রি জোনে, ওখান থেকে আমরা এলসি করে নিয়ে আসবো। আর ইনকেস ওরা যদি বাংলাদেশ মার্কেটে বিক্রি করতে না পারে, তাহলে একটা নমিনাল একটা চার্জ করে ও আবার রিটার্ন ব্যাক। যাদের নিজস্ব ফাইবার আছে
তারা তো আসলে ফিল্ড থেকে ওটা কোয়ালিটিটা দেখে নিয়ে আসতে পারতেছে, কিন্তু আমরা কিন্তু ফিল্ড থেকে দেখে নিয়ে আসতে পারতেছি না। এখন আমি নিয়ে আসলাম একটা প্রসেসের জন্য, কিন্তু আমাকে ওই প্রসেসটাকে সাপোর্ট করতেছে না, আমার কিন্তু সেকেন্ড কোনো অপশন নেই, আমার ওইটাই ব্যবহার করতে হবে। এখন ফ্যাক্টরিগুলো যদি এভাবে ডিজাইন করা হয় যে এখানে আমাদের সব রকম ফাইবারই লাগে, তা আমরা ওই ফাইবারগুলোকে রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে প্রসেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফাইবারগুলোকে ভাগ করে নিতে পারি। প্রত্যেকটা মিলের কাস্টমারের নিড কি, তার টেকনোলজি কি ব্যবহার করতেছে, তার ইয়াং কোয়ালিটি কি দরকার, এবং তার পিপুলের ক্যাপাসিটি কতটুকু আছে, এই সব কিছুর উপর নির্ভর করে আসলে তারা অ্যানুয়ালি তাদের কোন ধরনের কটন কোন গ্রোথের থেকে তারা কিনবে বা কোন ফাইবার দরকার, সেই জিনিসগুলো যদি অ্যানুয়ালি তারা প্ল্যান করে এটা ভালো হয়। বাংলাদেশ হলো প্রি কনজিউমারের একটা বিরাট হাব, এবং এটা যদি ইউজ করা যায় প্রপারলি রিং স্পিনিংয়ে, তাহলে তো আমাদের এই যে কটন নিয়ে আমরা আলোচনা করতেছি, 20% কটনের একটা বিরাট পোর্শন আমাদের বেঁচে যাবে। কারণ আমাদের যা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটলিপস হয় 12%, যে গার্মেন্টসের মালিকরা জানে 12% ওয়েস্টেজ কাটিং টেবিল থেকেই ওয়েস্টেজ হয়ে যায়। তো এই যে এই ক্লিপসটা আসতেছে আমাদের, এই ফাইবারটাকে আমাদের রিং স্পিনিংয়ে ফিট করার জন্যই এটাই হলো সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ। মনে করেন রোটরের সবচেয়ে বড় কনজিউমার হলো ডেনিম আর ওভেন। রোটর অলরেডি স্পিনিংয়ের ওয়েস্টেজ 60% ইউজ করতেছে। এখন আপনি যদি রোটরে রিপ্লেস করতে চাই রিসাইকেল ফাইবার দিয়ে, তাহলে কি রিপ্লেস করব? কটনকে তো পারবো না, ফ্ল্যাটকে নয়েলকে রিপ্লেস করতে হবে। অলরেডি তো 35% কটন, 65% ওয়েস্টেজই ইউজ হচ্ছে এখানে। এখন আমি যদি এখানে রিপ্লেস করতে চাই, রিসাইকেলকে ফিট করতে চাই, কটনকে 5%, 10% অথবা 5% পারবো। এখন রিসাইকেল ফাইবারের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, এটা যখন আমরা শেডিং করি, চাইনিজ মেশিনে আমরা স্কোয়ারে থাকতে যেটা পাইছিলাম 17 মিলিমিটার, ইউরোপিয়ান মেশিনগুলো যারা লারোস, ওদের গত 1 বছর আগে পাইতাম 19, শর্ট ফাইবার দেখছি 45%। বর্তমানে যে ফাইবার প্রোডাকশন হচ্ছে 35% শর্ট ফাইবার, লেন্থ বেড়ে 21। তা আমরা যদি 29 মিলিমিটারের ফাইবারের সাথে এটা 20% ব্লেন্ড করি, দেখা যাচ্ছে ইফেক্টিভ লেন্থ, টোটাল লেন্থটা একটু কমে যায়, 1 মিলিমিটারের মতো কমে গেল। শর্ট ফাইবার পার্সেন্টেজটা বেড়ে গেল, 3 to 4% বেড়ে যায়। তো এইটা স্পিনিংয়ে স্মার্টলি ইউজ করার জন্যই আমাদের এই চেষ্টা। আমরা বাংলাদেশে যদি বলি যে 20% অ্যাকচুয়ালি ইউজ করে কত স্পিড দিতে পারছি, তো বাংলাদেশের স্পিনিংগুলায় স্পিড দেওয়া গেছে সর্বোচ্চ 15,000, আরেকটা স্পিনিংয়ে যেখানে কম্প্যাক্ট আছে 16,000, এর বেশি না। কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়ান স্পিনিংয়ে আমরা দেখছি যে 17,500 পর্যন্ত, 16,500 পর্যন্ত স্পিড উঠানো যায়। ইন্ডিয়ানরা আসলে এই যে কটনের জন্য ওদের মেশিনগুলো ডিজাইন করা, এবং সবই কম্প্যাক্ট। কিছু কিছু স্পিনিং আছে কম্প্যাক্ট ছাড়া কোনো স্পিন্ডেলই নেই। বাংলাদেশে আরেকটা বড় প্রবলেম হলো আমাদের কার্ডিংয়ে মডার্ন কার্ডিং, হাই স্পিড কার্ডিং সব। ইন্ডিয়াতে যদি যান, রিসাইকেল যখনই ইউজ করবেন তখনই আপনার কার্ডিং স্পিডে স্যাক্রিফাইস করা লাগবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু ইন্ডিয়াতে বাই ডিফল্ট দেয়ার কার্ডিং স্পিড ইজ লেস and they are using old carding. কটন থেকে আমি ইউজ করার পরে যে বাই প্রোডাক্ট যেটা বের হয়, এই বাই প্রোডাক্টগুলোকে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। অল্প কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে ফাইবারগুলো বের করে নিয়ে আসা যায়, এবং লাস্টে যে ফাইন ডাস্ট যেটা থাকে, ফাইন ডাস্ট দিয়ে আমরা চারকোলের মতো বানাচ্ছি, এবং এটা দিয়ে আমরা বয়লার চালাচ্ছি। এটার মাধ্যমেও আমরা কস্টিংটা কমায় নিয়ে আসতে পারি। আমরা যখন সুতা সেল করতেছি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, সেটা আমরা পেমেন্টটা পাচ্ছি 90 ডেজ অথবা 120 দিন পরে এক্সপোর্টে। কিন্তু আমি যখন তুলা কিনতেছি তখন আমাকে এক সাইডে পেমেন্ট দেওয়া লাগতেছে। যদি এটা আমি মাস্টার এলসির এগেনস্টে কিনতে পারতাম, যে আমার তোলার প্রাইসটা কেটে রেখে তারপর আমাকে বাকি প্রাইস দিবে, তাহলে কিন্তু আমি এক্সপোর্টটা চালু রাখতে পারতাম। তাহলে আমার পেলাম এখন লোকালে যাইতে হতো না। এখন আমাদের ব্যাংক ফান্ডিংয়ে আমরা গত 2 বছর লস দেওয়াতে এখন কিন্তু আমরা লোকালে চলে যেতে বাধ্য হয়েছি। একটা ফ্যাক্টরি আমরা লোকালে চলে গেছি, একটা ফ্যাক্টরি এক্সপোর্টে চালাইতেছি, কারণ আমার ওই পেমেন্ট যে আসবে তারপরে আমি তুলা কিনবো ওই সামর্থ্য আমার নাই। আর প্রোডাক্ট ডেভেলপ করতেছিলাম প্রাইমার্কের জন্য, তখন তারা কম রিসাইকেল চাইছিল, কিন্তু আমাদের R&Dটা এখানে কিছু গ্যাপ ছিল। আসলে আমাদের তো ওই ধরনের ফেসিলিটি তখন ছিল না R&D প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, যে আমরা কম্প্যাক্ট যদি যাই তাহলে করলাম এখানে ইজিলি আমরা পার্সেন্টেজটা বাড়াইতে পারি রিসাইকেলে, এবং স্পিডও বাড়াইতে পারি। তাই এই প্রোডাক্টটা তখন সবাই বলতেছিল যে কমবারে যদি আমরা ইউজ করি তাহলে এখানে আসলে এটা রিসাইকেল সব বের হয়ে যাবে। মানে আমরা R&D না করে মুখস্থ আমরা কথা বলতেছিলাম আর কি। যেটাই যে কোনোভাবে হোক বায়ারদের কাছে এটা গেছে, বায়ারও ওই টেক্সটাইল জেনেসিসের কাছে একই কথা বলছে। টেক্সটাইল জেনেসিস এখন কি করছে, যে কম রিসাইকেল নট পসিবল, তারা একটা আইন করে দিয়েছে আর কি। এই আইনটা উইদাউট ডাটা মানে ছাড়া তারা এই কথাটা লিখে দিয়েছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নাই, পেপারস নাই। এই বোলটা শুধরানো হচ্ছে না। এই বোলটা যদি শুধরানো হয়
তাহলে করলেও আমাদের একটা ভালো পার্সেন্টেজ কম কম্পেয়ারটে আমরা রিসাইকেল পার্সেন্টেজ বাড়াতে পারবো। কম্পিটিটিভনেসের কথা যদি বলি যে আমাদের আসলে এই কটনের জন্য সাইকেলটা কত দিনের, বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এই মুহূর্তে সাইকেল হলো, এই সাইকেলটা হলো 9 মাসে। আমি যদি আমাদের কম্পিটিটর যারা চায়নার কথা ধরি, আমাদের কম্পিটিটর ইন্ডিয়ার কথা ধরি, ওদের মোটামুটিভাবে 2 থেকে 3 মাসের মধ্যে সাইকেল কমপ্লিট হয়ে যায়। মানে একটা একই ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে তারা এই সাইকেলটাকে বছরে 4 বার করতেছে। আমাদের দেশের ক্ষেত্রে সেটা আসতেছে মাত্র 1.3 টাইমস। ওরা 4 বারে যেটা প্রফিট করে আমাদেরকে নিয়ে আসতে হয় 1.3 টাইমস, সেটার কাছাকাছি নিয়ে আসতে হয়। ওই জন্য আমাদের প্রাইস যায় অনেক বেড়ে ওদের রেসপেক্টে আর কি। এটাকে কমানোর জন্য আমাদের এই সাইকেল যেটা আসতেছে সাইকেলটাকে কমে নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের দেশে আমরা পারি না। 2টা বড় কারণ, একটা হলো যে আমাদের অনেক কস্টলি মেশিনারিজ, সেকেন্ড হলো আমাদের ফাইন্যান্সিয়াল কস্ট অনেক বেশি আর কি। আমরা এমআইএস করি, সেটা দেখা যায় মান্থ ওয়াইজ এমআইএস করি, লট ওয়াইজ এমআইএসটা আমাদের খুব কম করা হয় ফ্যাক্টরিগুলিতে, এবং এখানে আমাদের R&Dটা খুব কম। যেমন ময়েশ্চার একটা বড়, যে কটন ফাইবারে 8.5%, ইন্ডিয়ান ফাইবার যখন কিনে তারা 9% ময়েশ্চার দেয়, আফ্রিকায় ওরা 4-5% দেয়। এই যে বিগ ডিফারেন্স, এগুলি যে অ্যানালাইসিস করা কিংবা এগুলি যে একটা রিসার্চ পেপার তৈরি করা, এই ধরনের জিনিসটা ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা অনেক পিছিয়ে আছি। এই জায়গাটা কাজ করার সুযোগ আছে, কারণ 1% ওয়েস্টেজ সেভ করতে পারলে সারা বছর হিসাব করলে এটা অনেক অ্যামাউন্ট চলে আসে। সেই R&Dটা আমাদের এখানে কম। এবং স্পিনিং ফ্যাক্টরিগুলিতে যে টিম ডেভেলপমেন্ট, আমরা যদি বলি যে বেসুমকু যখন স্টার্ট করে তখন তারা যেভাবে লোকজনকে নিয়ে ডেভেলপ করছে, স্কোয়ারে যেভাবে ডেভেলপ হয়েছে, পরবর্তী ফ্যাক্টরি যেগুলি আছে তার ওইভাবে ডেভেলপ হচ্ছে না। আমাদের যে ইউনিভার্সিটি বা ল্যাবরেটরি বা অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, আমাদের রিং স্পিনের আমরা মনে করি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ার্ল্ডে দক্ষ লোকজন আছে, কিন্তু লং ফাইবার বা মাল্টি স্পিনিংয়ে আমাদের টেক্সটাইলের কোনো সিলেবাস নাই, কোনো ল্যাবরেটরি নাই, কোনো ফ্যাসিলিটিস নাই, কোনো R&D নাই। এখানে বাইরের টেকনিশিয়ানরা বা ডাইরেক্ট টেকনোলজিস্টরা বড় বড় প্রজেক্টগুলো চালাচ্ছে। এখানে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে, প্রায় গত 3 বছরে প্রায় 3000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে এই মার্কেটটাতে। অনেক ধন্যবাদ। আমরা আসলে খুবই এনলাইটেড এবং খুব ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক আসতেছিল। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট যে আমরা শেষ করতে হচ্ছে।